আসসালামু আলাইকুম, আমি ডক্টর খন্দকার পারভেজ আহমেদ। আজকে আমি কথা বলবো একটা ইম্পর্টেন্ট টপিক্সটার সাথে আমরা অনেকেই পরিচিত। আমাদের মধ্যে অনেকেই আছে, দেখবেন যে কিছু কিছু সিমটম হয়, যেমন রাত্রেবেলা হাত পা চাবায়, শোয়ার পরে সে কমপ্লেন করে পাটা প্রচণ্ড চাবাচ্ছে, কামড়াচ্ছে, সে উঠে পড়ে। ইভেন দো এমনও সিমটম হয় যে পাটা সে দড়ি দিয়ে বা গামছা দিয়ে বেঁধে রাখে সারারাত। এবং অনেকের দেখা যায় রাত্রেবেলা সে বাদ্যিক বিছানা থেকে উঠিয়ে সে পায়চারি করছে। কী জন্য? কারণ সে পায়চারি যখন করবে, এই ব্যথাটা যখন হবে, যখন পাটা রেস্টিং কন্ডিশন থাকবে, এই জন্য এই সিমটমটাকে বলা হয় রেস্টলেস লেগ সিন্ড্রোম। এখন এই রেস্টলেস লেগ সিন্ড্রোম হলে কী হয়? এর বেসিক্যালি উপসর্গের মধ্যে আপনি যখন পেশেন্টটা যখন রাত্রে বিছানায় যাবে, যাওয়ার পরে তার পা চাবাবে, কামড়াবে এবং ক্রাম্পিং টাইপ পেইন হবে এবং ঝিনঝিনও করতে পারে, কারো ঝিনঝিনও করে। এবং পেশেন্টটা দেখবেন যে অনেক সময় পেশেন্টগুলো শুয়ে থেকে পা মুভ করবে। কারণ কি? মুভ করলে পেশেন্ট যখন পাটা মুভ করবে, তখন তার এই যে সিমটমগুলো, মেডিকেল সিমটমগুলো, এগুলো একটু উপশম হবে। এই জন্য এইসব পেশেন্টগুলো মাঝে মাঝে অলওয়েজ পা মুভ করবে, অথবা দেখতে পারেন যে পেশেন্টটা উঠে রাত্রেবেলায় হাঁটাহাঁটি করছে বা পায়চারি করছে। কী জন্য? কারণ এইটা পায়চারি করলে তার এই ব্যথাটার থেকে সে উপশম পায়। এখন আমরা জেনে নিই এই রেস্টলেস লেগ সিন্ড্রোমের বেসিক্যালি কারণ কি, কী জন্য এই রোগটা হয়। রেস্টলেস লেগ সিন্ড্রোম খুব কমন বর্তমান যুগে। এর মেইন কারণ হচ্ছে রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়া যদি কারো থাকে, তাহলে এটা হয়ে থাকে। নাম্বার 2, যদি কারো ডায়াবেটিস হয়, তাহলে রেস্টলেস সিন্ড্রোম হতে পারে। কারণ যদি হরমোনাল প্রবলেম, অর্থাৎ হাইপোথাইরয়েড হয়ে থাকে, তাহলে এটা হতে পারে। কারণ যদি ফলিক অ্যাসিড ডেফিসিট হয়, তাহলে কিন্তু এটা হতে পারে। এবং কারো যদি ক্রনিক মায়োপ্যাথিতে হতে পারে। পার্কিনসন ডিজিজ বলে একটা ডিজিজ আছে, যেটা নার্ভাস নিউরোলজিক্যাল ডিজিজ, যেটা এর জন্য এটা হতে পারে। কেউ যদি আপনার ডায়েটারি প্রবলেমের জন্য এটা হতে পারে। কিছু ফুড হ্যাবিটের জন্য, স্মোকিং বা অ্যালকোহলের জন্য এটা হতে পারে। বেসিক্যালি ওয়াইড রেঞ্জে কিছু কজের জন্য এটা হতে পারে। এটার ইনভেস্টিগেশন কি? রেস্টলেস লেগ সিন্ড্রোমের আপনি কীভাবে ডায়াগনোসিস করতে পারবেন? ডায়াগনোসিস বেসিক্যালি এটার স্পেসিফিক কোনো টুলস নাই যে এটা ডায়াগনোসিস করা স্পেসিফিক টুলস নাই, কিন্তু বেসিক্যালি ক্লিনিক্যালি আমাদের এই রেস্টলেস লেগ সিন্ড্রোম ডায়াগনোসিস করতে হবে। পেশেন্টের কাছ থেকে হিস্ট্রি নিতে হবে, পেশেন্টের কাছ থেকে শুনতে হবে তার কখন ব্যথাটা অনসেট হয়, তার রিলিভ হয় কীভাবে, এবং তার আদার কী কী সিমটম আছে। এবং আমাদেরকে অবশ্যই তার কজগুলো আইডেন্টিফাই করতে হবে যে তার কী জন্য এই ব্যথাটা হচ্ছে। আমি যে কারণগুলো বললাম, যে তার ডায়াবেটিস আছে কি না, তার কিডনিতে কোনো প্রবলেম আছে কি না, তার ব্লাড ইউরিমিয়া লেভেল যদি বেড়ে যায়, তাহলে এটা হতে পারে। অনেকগুলো কজ আমি বলেছি। এই কজগুলো আমাদেরকে বেসিক্যালি পেশেন্টকে ইভ্যালুয়েট করতে হবে। ইভ্যালুয়েট করে এক্সক্লুড করে যদি আমরা স্পেসিফিক ট্রিটমেন্ট দেই, তাহলে কিন্তু আমরা এই রেস্টলেস লেগ সিন্ড্রোমের পেশেন্টকে আমরা পরিত্রাণ দিতে পারি। এবং এইসব ক্ষেত্রে আমরা কিছু কিছু মেডিকেশন এছাড়া ইউজ করতে পারি, যেমন ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট কিছু ড্রাগ আছে, গাবাপেন্টিন ইউজ করি বা প্রিগাবা ইউজ করতে পারি, বা ডোপামিন অ্যাগোনিস্টিক, এগুলো ইউজ করতে পারি। বেসিক্যালি আপনারা নিজেদের ইউজ করতে যাবেন না। আমি বললাম আর কি, বলার স্বার্থে যে কিছু কিছু মেডিকেশন আছে যেটা এর জন্য বেশ সুফল দিয়ে থাকে। কিন্তু আমাদেরকে অবশ্যই কজ আইডেন্টিফাই করতে হবে, কারণ একটা কজের জন্য এটা হচ্ছে। কজ আইডেন্টিফাই করে কজ আমাদেরকে সলভ করতে হবে, যে আপনাদের বেসিক্যালি কিসের জন্য এটা হচ্ছে। কাজে আমাদেরকে এক্সক্লুড করতে হলে আমাকে কিছু ইনভেস্টিগেশন করতে হবে। করার পরে আমরা যদি দেখি যে সে হাইপোথাইরয়েড বা ডায়াবেটিক রোগে ভুগছে, বা ইউরিক লেভেল বেশি বা ক্রিয়েটিন বেশি, স্পেসিফিক আমরা ট্রিটমেন্ট যদি করি, তাহলে এই পেশেন্টকে আমরা তাকে এই রেস্টলেস লেগ সিন্ড্রোম থেকে পরিত্রাণ দিতে পারবো। কাজেই যদি কারো এরকম থাকে, আমার এই ভিডিও শোনার পর অবশ্যই আপনি অনেকে যারা এরকম ভুগছেন, তারা অবশ্যই তাদের সঙ্গে এই সিমটমগুলো মিলাবেন। অবশ্যই একজন ভালো নিউরোমেডিসিন বা একজন রেজিস্টার্ড ডক্টরের কাছে যাবেন, গেলে অবশ্যই তারা আপনাদের এই ট্রিটমেন্টগুলো করতে পারবে। কাজেই আর বসে থাকা নয়, যারা এই রোগে ভুগছেন আর রাত জাগা নয়, একজন রেজিস্টার্ড চিকিৎসকের শরণাপন্ন হন, ইনশাআল্লাহ আপনি সুস্থ হবেন। আজকে এই পর্যন্তই। অন্যদিন আবার অন্য একটা ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফিজ।